সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট ভবনের কাছে একটি এলাকায় ভয়াবহ হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত এবং 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সিরিয়ার সরকারকে সুয়েইতা প্রদেশ থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। এই অঞ্চলে সম্প্রতি সিরিয়ার সরকারপন্থী বাহিনী এবং দেশটির ড্রুজ সংখ্যালঘুদের কিছু লড়াকুর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। হামলার পরপরই প্রতিরক্ষামন্ত্রী কাটজ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় সিরিয়ার এক সংবাদ উপস্থাপক সম্প্রচারের সময় একটি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন এবং নিরাপদ আশ্রয়ে সরে যান। ভিডিওটির ক্যাপশনে কাটজ লিখেছেন, প্রচণ্ড আঘাত শুরু হয়েছে। ইসরায়েল এখনও এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে সাম্প্রতিক মাসগুলোতে তারা সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি ঠেকাতে একাধিক সামরিক অভিযান চালিয়েছে। এদিকে সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা করেছে দেশটি। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে রিয়াদ এবং দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা, শান্তি ও রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সিরিয়ার সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। বিবৃতিতে সৌদি আরব ইসরায়েলের স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি ভঙ্গের ঘটনাকে নিন্দা করে জানায়, ইসরায়েলের বারবার হামলা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুত্বপূর্ণ সময়ে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং অব্যাহত হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার দাবি করেছে। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় 30 জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন। তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন। খবর বার্তা সংস্থা মেহেরের। কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। মূলত এ কারণেই তেল আবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে। তিনি দাবি করেন, ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা, কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যেই সফল হয়নি। হাসান কাজেমি কুমি আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত হানে এবং শত্রুর অঞ্চল ভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর ওপর বিমান হামলা চালায়। এরই মধ্যে 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্ফাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর ওপর 22 দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল উদেইদ সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এ অবস্থায় 24 জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে আছে। এদিকে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে আগামী অগাস্টের শেষ নাগাদ দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। মঙ্গলবার ব্রাসেলসে এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারো। আল জাজিরা জানায়, 2015 সালের পারমাণবিক চুক্তির আওতায় যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেগুলো ফের আরোপের কথা জানান তিনি। চলতি বছর জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর ইরানের পারমাণবিক কার্যক্রম আবারও আলোচনায় আসে। তেহরান দাবি করছে তাদের প্রকল্পটি শান্তিপূর্ণ এবং বেসামরিক। ইরান এখন পর্যন্ত এই হুমকির আনুষ্ঠানিক জবাব না দিলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, ইউরোপ যদি নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে তবে ইরানের পারমাণবিক ইস্যুতে মধ্যস্থতার তাদের ভূমিকা শেষ হয়ে যাবে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের কমিশনের 3 সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন। সোমবার পদত্যাগপত্র জমা দেন নাভিভ বিলাই, ক্রিস সিডোটি এবং মিলুন কঠারি। তারা স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই কমিশন গাজা, পশ্চিম তীর সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্তে কাজ করছিল।
তাদের পদত্যাগের ঘটনা ঘটল এমন সময় যখন ফিলিস্তিনে মানবাধিকার নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, আলবানিজ ইহুদি বিদ্বেষী ও ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়েছেন। এর আগে আলবানিজকে অপসারণের দাবি তোলে যুক্তরাষ্ট্র। চলতি মাসের 1 জুলাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছিল, পদক্ষেপ না নিলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এবং যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তবে জাতিসংঘের স্পেশাল প্রসিডিওরস কমিটি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর নিন্দা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার বড় ধরনের ধাক্কা খেয়েছে। জোটের অন্যতম প্রধান শরিক অতি অর্থোডক্স ইহুদি দল সাস পার্টি সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই সাস পার্টির সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সপ্তাহের শুরুতেই আরেকটি অতি অর্থোডক্স দল জোট সরকার থেকে পদত্যাগ করে। ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে সাস পার্টি জানিয়েছে, সরকার থেকে বেরিয়ে গেলেও তারা নেতানিয়াহুর জোটকে অবশ্যই ফেলে দেবে না। দলটি বলেছে, তারা কিছু নির্দিষ্ট আইন প্রণয়নের সরকারের সঙ্গে ভোটে সহমত হতে পারে, তবে সরকারের পতনের জন্য কাজ করবে না। ইসরায়েলের সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে অতি অর্থোডক্স সম্প্রদায় এর বিরোধিতা করে আসছে। তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের কারণে সামরিক সেবা থেকে অব্যাহতির দাবি করে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে সরকার ও অতি অর্থোডক্স দলগুলোর মধ্যে টানাপোড়েন চলে আসছে। সাস পার্টির জোট ত্যাগ নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা হলো। সরকারের পতন এখনই হচ্ছে না, তবে সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে তার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ভারতের দিল্লি, আসাম, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে সোচ্চার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছেন। তবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের সমালোচনা করে পাল্টা অভিযোগ করেছেন, মমতার রাজ্যে রোহিঙ্গা ও মুসলিম অনুপ্রবেশকে স্বীকৃতি দিতে বাঙালিকে হেনস্থার ধোঁয়া তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে। বিক্ষোভ সমাবেশে মমতা বলেছেন, এখন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। বাংলায় কথা বললেই ওইসব রাজ্যে তুলে নেওয়া হচ্ছে বাংলাভাষীদের, রাখা হচ্ছে আটক কেন্দ্রে। এটা মেনে নেওয়া যায় না। বাংলায় কথা বললে অপরাধ কিসের? বিজেপি ভয় পেয়ে এখন বাঙালি বিদ্বেষের রাজনীতি শুরু করেছে। প্রতিবাদ সভায় মমতা আরও বলেছেন, বাঙালির ওপর অত্যাচার আমরা সহ্য করব না, মেনে নেব না কোচবিহার, নদিয়ার বাংলাভাষীদের পুশব্যাককে। সীমান্ত পাহারা দিচ্ছে তো বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের হাতে, তাই অনুপ্রবেশের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর বর্তায়। মমতা আরও বলেন, 26-এর বিধানসভা ভোটের আগে আবার খেলা হবে, বিজেপি তৈরি থাকো। ভোটের সময় বিজেপি মতুয়াদের চায়, ভোট ফুরালে অত্যাচার। অভিযোগ উঠেছে, এবার বিজেপি হিন্দুত্ব প্রচার ও প্রসারের লক্ষ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে শ্রমিক সহ বাংলাভাষীদের বিতরণের লক্ষ্য নিয়ে শুরু করেছে বাংলাদেশি তকমা লাগিয়ে উচ্ছেদ ও বিতরণ। সেই লক্ষ্য নিয়ে এবার আসামে শুরু হয়েছে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাভাষীদের বিতরণ ও উচ্ছেদ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।